হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য যে বইটি পড়ব সেই বইটার নাম হচ্ছে ইকিগাই। তবে আজকের ভিডিও শুরু করার আগে বলি, যারা ইকিগাই বইয়ের পূর্ববর্তী অধ্যায়গুলি এখনও শোনেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইয়ের পূর্ববর্তী অধ্যায়গুলো শুনতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের অধ্যায় অষ্টম, সুস্থ ও দীর্ঘায়ু লাভের জন্য ব্যায়ামের প্রয়োজনীয়তা। ব্লু জোনে যারা বাস করে তাদের অধ্যয়নের পর এই সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়েছিল যে মানুষের ভরপুর ব্যায়াম করা না হলেও তারা সম্পূর্ণ জীবন ব্যস্ত থাকেন। লেখকরা ওকিওনাতে যাওয়ার পর থেকে জানতে পারেন যে সেখানে 80 থেকে 90 বছরের বয়স্করা যথেষ্ট কার্যক্ষম। তারা নিজেরা ঘরে বসে জানলা দিয়ে রাস্তা দেখে বা খবরের কাগজ পড়ে সময় কাটে না। ওকিনাওয়ার বাসিন্দারা খুব সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যায়। তারা বন্ধু বান্ধবদের সাথে দেখা করে, গল্প করে ও গান গায়। সকালের জলখাবার খাবার পর বা তার আগে তারা নিজেদের বাগানে কাজ করে। সেখানকার বাসিন্দারা কখনোই জিমে গিয়ে ব্যায়াম করে না, কিন্তু সারাদিন তারা কোনো না কোনো কাজে নিজেদের ব্যস্ত করে রাখে। চেয়ার ছেড়ে ওঠার মতো সহজ 30 মিনিট একই জায়গায় বসে থাকলে বডির মেটাবলিজমের প্রক্রিয়া 90% কমে যায়, চর্বি গলার প্রক্রিয়া ঢিলে হয়ে যায়, আর প্রায় 2 ঘন্টা বাদে কোলেস্টেরলের মাত্রা 20% কমে যায়। মাত্র 5 মিনিট নিজের জায়গা ছেড়ে উঠুন, এই প্রক্রিয়া পুনরায় শুরু হয়ে যাবে। যারা এই বিষয় নিয়ে কাজ করে ব্রডলি সেখানকার সভাপতি। একই স্থানে বসে থাকা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এই বিষয় নিয়ে তারা গভীর গবেষণা করেছেন। ভাবিন ব্রডলি এবং ব্রিগেড স্কল্ট্রি 2015 সালে ওয়াশিংটন পোস্টে একটা সাক্ষাৎকারে বলেছিলেন, 5 মিনিট নিজের জায়গা ছেড়ে উঠে একটা চক্কর লাগিয়ে আসা এতটাই সহজ কাজ যে মানুষ সেই বিষয়ে ততটা গুরুত্ব দেয় না। আবার অনেক সময় এই কাজ করতে অলসতা চুপে বসে। আপনি যদি শহরের বাসিন্দা হন তাহলে প্রকৃতির কোলে বা শান্ত জায়গায় হাঁটতে যাওয়াটা আপনার জন্য কঠিন হতে পারে, কিন্তু নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আপনি হালকা কিছু ব্যায়াম করতেই পারেন। আজ পশ্চিমের দেশগুলিতে মানুষের মন, শরীর ও বুদ্ধিকে সুস্থ রাখার জন্য বহু যুগ আগে থেকেই কিছু ব্যায়ামের প্রচলন শুরু করেছিলেন তারা। পূর্বের দেশগুলিতে এই ব্যায়ামগুলিতে তাদের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে। যোগব্যায়ামের প্রকাশ শুরু হয়েছিল ভারতে, কিন্তু আজ জাপান ও চীনে এর বহুর প্রচলিত দেখা যায়। এর সাহায্যে মানুষের শরীর ও মন দুই সুস্থ থাকে। এটা অবিশ্বাস করার কোনো স্থানই নেই যে এর সাহায্যে আমরা জীবনের ঘটনাগুলিকে অনেক বেশি আনন্দ ও শক্তি ও জোশের সাথে মোকাবেলা করতে পারি। সর্বদা যৌবন ধরে রাখার অন্যতম উপায় হলো যোগব্যায়াম, আর বিজ্ঞানও সেই কথা অস্বীকার করতে পারেনি। এর সাহায্যে শরীরে বেশ কিছু অসাধারণ লাভ দেখতে পাওয়া যায়, বিশেষ করে বয়স্ক লোকেদের জন্য। যোগব্যায়াম খুবই লাভজনক বলে প্রমাণিত। যারা তাই অভ্যাস করেন তাদের মধ্যে অস্টিওপোরোসিস এবং পার্কিনসন্সের মতো অসুখ খুব কম দেখা যায়। তাদের শরীর অনেক বেশি সুস্থ থাকে এবং সঠিক মাত্রায় রক্ত প্রবাহ দেখা যায়। তাদের মানসিক বিকাশও খুব ভালো হয়। তা মানসিক চাপ ও নিরাশের সময় ঢালের মতো কাজ করে। প্রতিদিন জিমে গিয়ে ঘাম ঝরাতেই হবে বা ম্যারাথন রেসে ভাগ নিতেই হবে এমন কোনো মানে নেই। জাপানের যে সমস্ত মানুষরা
দীর্ঘ জীবনের অধিকারী হয়েছিলেন তারা এটা প্রমাণ করে দিয়েছেন যে জীবনে প্রতিটা মুহূর্ত বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে অতিবাহিত করতে পারলে দীর্ঘায়ু লাভ করা সম্ভব হয়। জাপান ও চীনের সংস্কৃতি বলে যে কোনো ব্যায়াম করলেই আমরা বড় ধরনের লাভ করতে পারি। এই ব্যায়ামগুলি খুব সহজ ভাষায় বিস্তারিতভাবে বর্ণনা হয়েছিল। এটাই সবচেয়ে লাভজনক বিষয়। এইভাবে অনুশাসন ও বুদ্ধি দিয়ে ক্রমাগত ব্যায়ামের অভ্যাস বজায় রাখতে পারলে আপনি ভালো ফল লাভ করতে পারবেন। এর মধ্যে যদি আপনার কোনো ব্যায়াম করতে ইচ্ছা নাই করে, তাহলে নিজের পছন্দ অনুসারে ব্যায়াম করুন না, সেটাতেই আপনি লাভবান হবেন। সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য পুষ্টিকর প্রক্রিয়া অপরিহার্য। পরবর্তী কয়েকটা পৃষ্ঠায় আমরা এই বিষয়ে আলোচনা করব, কিন্তু জাপানের একটা ছোট্ট ব্যায়াম দিয়ে আমরা এই আলোচনা শুরু করব। রেডিও তাইশো। এই ব্যায়াম সকালে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানে এর প্রয়োগ শুরু হয়েছিল। এর নামের সাথে রেডিও কথাটা যুক্ত হয়েছে। তা থেকে একটা বিষয় স্পষ্ট যে সেই সময়ে রেডিওর মাধ্যমে এই ব্যায়ামের গুরুত্ব বোঝানো হতো। আজ লোকেরা টিভি বা ইন্টারনেটের সাহায্যে যোগব্যায়াম করেন। রেডিও তাইশোর মূল উদ্দেশ্য হলো উপস্থিত শ্রোতাদের মধ্যে জোশ, একতার ভাব মূর্তি করে তোলা। স্কুলে পড়া শুরু হওয়ার আগে বা কোম্পানিতে কাজ শুরু হওয়ার আগে এই ব্যায়াম করা হয়। যতটুকু তথ্য পাওয়া যায় সেই অনুসারে জাপানের 60% লোক প্রতিদিন এই রেডিও তাইশো ব্যায়াম করে নিজেদের কাজ শুরু করেন। প্রকৃতিতে লেখকরা যাদের সঙ্গে কথা বলেছিলেন তাদের মধ্যে 100% মানুষ এই ব্যায়াম দিয়ে নিজের জীবন শুরু করেন। শুধু তাই নয়, লেখকরা যে হাসপাতালে গেছিলেন সেখানকার লোকেরাও সকালে 5 মিনিট এই ব্যায়াম করে নিজের দিন শুরু করে। কিছু লোকেদের তো চেয়ার ছেড়ে ওঠার ক্ষমতাই ছিল না, কিন্তু তারা যে হারে বসে এই ব্যায়াম গ্রহণ করত। লেখকরাও তাদের সাথে ব্যায়াম করেন ও সারাটা দিন তাদের সঙ্গে অতিবাহিত করেন। সকলে মিলে ব্যায়াম করে বলে তার জন্য অনেক বড় হল ঘর বা মাঠে এই ব্যায়াম করা হয়। এই সময় বার্তা প্রেরণের জন্য লাউড স্পিকার বা মাইকের ব্যবহার করা হয়। আপনি কোন ব্যায়াম করতে চান সেই সময় অনুসারে আপনাকে সময় নির্ধারণ করতে হবে। মনের চাপ দূর করা, মানসিকভাবে আপনাকে দুর্বল শক্ত করে তোলা এই ব্যায়ামের মূল উদ্দেশ্য। সব থেকে সহজ রেডিও তাইশো ব্যায়াম হলো নিজের আঙুলগুলি উপরের দিকে গড়ে তোলা এবং গোলাকার পদ্ধতিতে সেইগুলো নিজের দিকে আসে। এটা খুবই হালকা পদ্ধতিতে ব্যায়াম। এতে সারা শরীরের পেশিগুলোর নমনীয়তা বজায় রাখার উদ্দেশ্য। হয়তো এটা আপনার কাছে খুব সহজ বলে মনে হতে পারে, কিন্তু আজকের আধুনিক জগতে আমরা বিনা দরকারে নিজের হাতটা কানের ওপরে নিয়ে যাওয়া পছন্দ করি না। আমরা যখন কম্পিউটারে কোনো জরুরি কাজ করি, মোবাইল ফোন নিয়ে কিছু করি, তখন আমাদের হাতটা নিচের দিকেই থেকে যায়। যখন আমরা আলমারির ওপর দিকে রাখা কোনো কিছু বার করতে চাই, তখন আমরা নিজের হাত ওপর দিকে তুলি। আগেকার দিনের লোকেরা গাছ থেকে ফল পাড়ত, সেই সময় তাদের হাত ওপর দিকে যেত। রেডিও তাইশো আমাদের সেই কাজ করতে সাহায্য করে। এবার আসি যোগ। ভারত, চীন, জাপান সহ বিশ্বের বহু দেশে যোগ আজও প্রসিদ্ধ হয়ে উঠেছে। এই ব্যায়াম যে কোনো ব্যক্তি করতে পারে। এই ব্যায়ামের এমন কিছু প্রক্রিয়া আছে যা গর্ভবতী মহিলা ও বিকলাঙ্গদের জন্য উপকারী। হাজার বছর আগে ভারতের মাটিতেই যোগব্যায়াম প্রথম শুরু হয়েছিল। শরীর ও মনকে একত্রিত করার জন্য এর শুরু করা হয়। সংস্কৃতে যোগ শব্দের অর্থ হলো দুটি বিষয়কে যুক্ত করা। যোগ আমাদের শরীর ও মনকে সংযুক্ত করে
এমন জিনিস জীবনশৈলী প্রদান করে যাতে করে আমরা বিশ্বের সাথে সংযুক্ত হতে পারি। যোগের মুখ্য উদ্দেশ্য আমাদের মূল ধর্মের অর্থাৎ স্বভাবের সাথে পরিচয় হওয়া, শারীরিক মানসিক শুদ্ধতা, আমাদের চৈতন্যের কাছাকাছি যাওয়া। যোগের প্রকারভেদ, এমনিতে সমস্ত প্রকারের অভিপ্রায় একই রকম, তা সত্ত্বেও ভিন্ন সংস্কৃতি ও রীতির কারণে তার প্রকারভেদ বিভিন্ন হয়। যারা এই যুগের প্রসার করেছেন তারা সময়ানুসারে তাতে পরিবর্তন ঘটিয়েছেন। জ্ঞানযোগ, জ্ঞানযোগ অনুশাসন ও মানসিক বিকাশের জন্য ব্যায়াম করা হয়। এতে জ্ঞান মার্গের সাহায্যে খোঁজ করা হয়। কর্মযোগ, কর্মযোগ সমাজ ও আমাদের ভালো কথা ভেবে কাজের ওপর জোর দেওয়া হয়। ভক্তিযোগ, চৈতন্যকে সমর্পিত করে ভক্তির সাথে যোগ। মন্ত্রযোগ, মন্ত্র উচ্চারণের সাহায্যে শক্তি ও সন্তুষ্টি লাভের কারণ। কুণ্ডলিনী যোগ, শরীরের বিভিন্ন বিষয়গুলি একত্রিত করে মানসিক বিকাশ প্রাপ্ত করা। রাজযোগ, একে রাজমার্গ বলা হয়, সব একত্রে মিলিয়ে লাভের অভিমুখে যাত্রা করা। হঠযোগ, জাপান বা পশ্চিমের দেশগুলিতে এই প্রকারটি খুবই জনপ্রিয়। বিভিন্ন আসনের সাহায্যে অপেক্ষাকৃত স্থিরতা পর্যন্ত পৌঁছানো। সূর্য প্রণাম করার পদ্ধতি, হঠযোগের সর্বাধিক বিশিষ্ট ক্রিয়া হল সূর্য প্রণাম। এতে আপনাকে 12টি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 1. সবার আগে সোজা হয়ে দাঁড়ানো, তারপর দুটি হাত কাঁধের সমান্তরালে নিয়ে যাওয়া, হাত দুটি ওপরের দিকে তোলা, হাতের তালু একে অপরের সঙ্গে যুক্ত করুন। এইভাবেই হাত দুটি সামনের দিকে নিয়ে আসুন, দুটি হাতের তালু যেন একে অপরের সাথে আটকে থাকে। তারপর নিচের দিকে গোল করে ঘুরিয়ে নমস্কারের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকুন। 2. এবার লম্বা শ্বাস নিন, হাত দুটি ওপর দিকে নিয়ে যান। এবার হাত ও কোমর ধীরে ধীরে পিছনের দিকে ঝুঁকুন, আপনার ঘাড়ও কিন্তু পিছন দিকে থাকবে। 3. এইভাবে সামনের দিকে ঝুঁকুন ও ধীরে ধীরে শ্বাস বায়ু ত্যাগ করুন। হাত দুটি ঘাড়ের সাথে কানের সাথে লাগিয়ে নিচের দিকে যান এবং হাত দুটি দিয়ে মাটি স্পর্শ করুন। এবার কিছুক্ষণ এই রকম অবস্থায় থাকার পর হাঁটু দুটি একদম সোজা করে নিন। 4. এই অবস্থায় হাতের তালু দুটি মাটিতে রাখুন, শ্বাস নিন ও ডান পা পিছন দিকে নিয়ে যান। এবার ঘাড় ওপর দিকে তুলুন, এই অবস্থায় খানিকক্ষণ থাকুন। 5. এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন ও বাম পা পেছনের দিকে নিয়ে যান। মনে রাখবেন, এই অবস্থায় দুটি পায়ের গোড়ালি কিন্তু একে অপরের সাথে যুক্ত থাকবে। এবার ঘাড় নিচের দিকে ঝুঁকিয়ে থুতনিটা গলার সাথে লাগানোর চেষ্টা করুন। 6. এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিন এবং শরীর পৃথিবীর সমান্তরালে রাখুন। দণ্ডবত প্রণামের সময় আপনার শরীরের অবস্থা যেমন থাকে এখনও তেমনি সমান্তরাল রাখুন। এবার হাঁটু, পক্ষদেশ ও থুতনি ভূমি স্পর্শ করান। ধীরে ধীরে পক্ষদেশ ও ওপর দিকে দিয়ে গিয়ে শ্বাস ছাড়ুন। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিন, বক্ষদেশ সামনের দিকে টানুন, হাত দুটি সোজা রাখুন, হাতের তালু যেন ভূমি স্পর্শ করে। এবার ধীরে ধীরে ঘাড় পিছন দিকে নিয়ে যান, হাঁটু মাটিতে স্পর্শ করবে এবং
পায়ের পাতা সোজা থাকবে। 8. এই অবস্থান পঞ্চম স্থিতির সমান। এই অবস্থায় শ্বাস বায়ু ধীরে ধীরে ত্যাগ করুন ও বাম পা পিছনের দিকে নিয়ে যান। মনে রাখবেন, এই অবস্থায় দুটি পায়ের গোড়ালি একে অপরের সাথে যুক্ত থাকবে। এবার ঘাড় নিচের দিকে ঝোঁকান। থুতনিটা কণ্ঠের সাথে লাগানোর চেষ্টা করুন। 9. এই স্থিতি চতুর্থ স্থিতির সমান। এই অবস্থায় হাত দুটি মাটিতে ঠেকান, শ্বাস নিন ও ডান পা পিছন দিকে নিয়ে যান। এবার ঘাড় উপরের দিকে তুলুন। এবার কিছুক্ষণ এই অবস্থাতেই থাকুন। 10. এই স্থিতি এর তৃতীয় অবস্থানের সমান। এই অবস্থায় সামনের দিকে ঝুঁকে শ্বাসবায়ু ধীরে ধীরে বাইরে নির্গত করুন। কিছুক্ষণ এই অবস্থায় থাকুন এবং হাঁটু দুটি সোজা রাখুন। 11. এই পরিস্থিতি দ্বিতীয় স্থিতির সমান। এতে ধীরে ধীরে শ্বাসবায়ু ভিতরে নিন। হাত দুটি কানের সাথে স্পর্শ করে ওপর দিকে টানুন। হাত ও ঘাড় পিছন দিকে ঝুঁকান। 12. এই স্থিতি প্রথম স্থিতির সমান। ত আই চ ওয়ান, তাইজিক ওয়ান নামে পরিচিত। তাইজিক ব্যান্ড জাপানি যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে। বৌদ্ধ ধর্ম ও কনফুসিয়াস ধর্মেও এর উল্লেখ আছে। এটা চীনের একটা প্রকারভেদ। জাপানে এটাও খুবই জনপ্রিয়। চীনের সংস্কৃতি অনুসারে তাওয়িস্ট এবং মার্শাল আর্টের গুণও সানসংস্পের এর সন্ধান করেছিলেন। 19 শতাব্দীতে ইয়াং লুচাং সারা পৃথিবীতে এর প্রসার করেন। প্রধানত তাইচির শুরু নেইজিয়া অর্থাৎ অন্তরঙ্গ মার্শাল আর্টের জন্য করা হয়েছিল। ব্যক্তিগত উত্থানের জন্য এর বিকাশ ঘটানো হয়। কিভাবে বুদ্ধির সাহায্যে কম ঊর্জার ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে হারানো যায়, এখানে সেই কৌশল শেখানো হয়। এতে অন্যকে আক্রমণ করার বদলে কিভাবে নিজেকে বাঁচাবেন সেই কলা শেখানো হয়। তাইচির অর্থ শরীর ও মনের উপাচার। আন্তরিক শান্তি ও সন্তুষ্টির জন্য এর প্রয়োগ করা হয়। দেশের লোকেদের সুস্থ ও সবল রাখার জন্য চীনের সরকার নিজের উদ্যোগে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাইচিদের প্রকারভেদ। তাইচি শেখানোর জন্য অনেকগুলি স্কুল আছে, তার অনেক প্রকারভেদও আছে। তার মধ্যে কয়েকটি নিয়ে এখানে আলোচনা করা হলো। চেন স্টাইল, স্থির অথচ আপোষকতার মিলবন্ধন। ইয়াং স্টাইল, সবচেয়ে বেশি জনপ্রিয়। এই পদ্ধতিও ধীর গতিতে হয় এবং দ্রব্য পদার্থের ব্যবহার করা হয়। ভু স্টাইল, ছোট ছোট অথচ সজাগ পদক্ষেপ। হাও স্টাইল, নিজের ভেতরে দেখুন এবং ক্ষমতার সঙ্গে অনুরণ ঘটান। এই বিধিটি সারা বিশ্বেই নয়, বরং চীনেও এর কদর কমই করা হয়। এর প্রতিটা স্টাইল একে অপরের থেকে আলাদা ঠিকই, কিন্তু এদের উদ্দেশ্য একটাই। যেমন স্থিরতার সাহায্যে নিজের গতিবিধি নিয়ন্ত্রণ করা, কুশলতার সাহায্যে শক্তিকে জয় করা, দ্বিতীয় নম্বরকে সরিয়ে দিয়ে প্রথম স্থানে পৌঁছানো, প্রথমে প্রতিদ্বন্দ্বীকে জেতার সুযোগ দিয়ে ধীরে ধীরে নিজেকে এগিয়ে নেওয়া যায়, শেষে জয়প্রাপ্ত করা। নিজেকে এবং প্রতিদ্বন্দ্বীকে চেনা, অর্থাৎ নিজের এবং সামনের ব্যক্তির সফলতা ও দুর্বলতাগুলো জেনে নেওয়া। তাই চির 10টি প্রধান সিদ্ধান্ত। 1. সোজা হয়ে দাঁড়িয়ে নিজের সম্পূর্ণ লক্ষ্য নিজের মাথায় কেন্দ্রিত করুন। 2. প্রথমে নিজের স্নায়ুগুলিকে চাপ সৃষ্টি করুন এবং ধীরে ধীরে তা শিথিল করে দিন। 3. কোমরে
আরাম দিন ও শরীরের বাকি অংশগুলিকে নিয়ন্ত্রণে রাখুন। 4. আমাদের শরীরের ওজন কিভাবে বিভাজিত হয়েছে তা জেনে যন্ত্রকর ও হালকা বোধের মধ্যে অন্তর বুঝে নিন। 5. সহজেই হাতের ব্যবহার করে শরীরের ঊর্জার প্রবাহ বৃদ্ধি করুন। কাঁধ আরামে রাখুন। 6. শরীরের থেকেও মনের গতিবিধিকে বেশি গুরুত্ব দিন। 7. শরীরের ওপরের ভাগ ও নিচের ভাগের মধ্যে সামঞ্জস্য বিধান করুন। 8. মন, শরীর ও শ্বাসবায়ু নিয়ন্ত্রণে রাখা। 9. নিজের ভিতরের আন্দোলন নিয়ন্ত্রণ না করে নমনীয়তা ও লয়বদ্ধতাকে উন্মুক্ত দিন। 10. প্রতিটা মুহূর্তের মধ্যে যে শান্তি ও স্থিরতা আছে তার খোঁজ করুন। শরীর কাজ করতে থাকলে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। তাই চির যতগুলি প্রক্রিয়া আছে তার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ হল মেঘের মতো হাত পা নাড়ানো। নিম্নলিখিত পদ্ধতির সাহায্যে তা জানানো হলো। 1. হাত দুটি সামনের দিকে নিয়ে গিয়ে তালুগুলি নিচের দিকে রাখা। 2. আপনি যেন কোনো গাছের কাণ্ডকে আলিঙ্গন করছেন এমন মুদ্রা গড়ে তুলুন। 3. ওই সময়ে আপনার হাতের তালু বাইরের দিকে থাকবে। 4. বাম হাত ওপর থেকে মধ্যের দিকে এবং ডান হাত নিচ থেকে মধ্যের দিকে নিয়ে যান। 5. বলের মতো নিজের শরীরের সামনে হাত নাড়ান। 6. বাম হাতের উপরিভাগ সামনের দিকে নিয়ে আসুন। 7. হাতের মুঠোর দিকে খেয়াল রেখে বাম পায়ে শরীরের সম্পূর্ণ ওজন দিয়ে ঝুঁকে পড়ুন। 8. নিজের বাম হাত কোমরে এবং ডান হাত মুখের সামনে নিয়ে আসুন। 9. নিজের ওজন ডান পায়ের ওপর রাখুন। 10. ডান দিকে ঘুরুন এবং নিজের ডান হাতের দিকে লক্ষ্য রেখে তার ওপরের দিকে তুলুন। 11. এবার নমনীয়তার সাথে হাতের মুঠ করুন। 12. হাত পুনরায় লম্বা করুন। ধীরে ধীরে তা আগের অবস্থায় নিয়ে যান। কিউগাক চিকুং নামে পরিচিত এই ব্যায়ামে প্রকার দুটি শব্দ দিয়ে গঠিত। কিউ কথাটির অর্থ হল জীবনের চেতনা, ঊর্জা এবং গাক কথাটির অর্থ হল কাজ। এর অর্থ হল এমন কাজ যাতে আপনি চেতনার সাথে যুক্ত হতে পারেন। আজকের এই আধুনিক কর্মজীবনে আপনার মন শরীরকে জব্দ করে তার সাহায্যে নিজের সবচেয়ে বড় লক্ষ্য প্রাপ্ত করার জন্য কাজ চালিয়ে যেতে পারে। এমনিতে বলা হয় বিংশ শতাব্দীর শুরুতেই মার্শাল আর্টের আগমন ঘটে এবং 1930 সাল থেকে হাসপাতালেও এর ব্যবহার করতে শুরু করে। এরপর চীনের সরকার তাইচির মতো এই ব্যায়ামকেও জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কিউকাকে সাধারণত শ্বাস নেওয়ার প্রক্রিয়াতে বেশি জোর দেওয়া হয়। আমরা যখন বসে থাকি বা দাঁড়িয়ে থাকি বা আমাদের শরীর যে অবস্থাতেই থাকুক না কেন, নিজের শ্বাস নিয়ন্ত্রণে এনে আমরা তার স্থির রাখতে পারি। কিউকাকে যতগুলি প্রকার থাকুক না কেন, উদ্দেশ্য একটাই, আর তা হলো ঊর্জা বৃদ্ধি করা। যদিও ভেতরের আন্দোলন ধীর গতিতে সম্পন্ন হয় এবং তা খুবই সংযত থাকে। কিউগাকের লাভ বেশ কিছু গবেষণার থেকে জানা গিয়েছে তাইচি ও যোগ যেমন আমাদের শরীরের জন্য উপকারী, তেমনি কিউগাকও আমাদের জন্য খুবই উপকারী। এই বিষয়ে গবেষণা করেছেন ডক্টর
কেনেথ। তিনি নিজের একটা তথ্যভিত্তিক লেখায় এর উপকারিতা সম্পর্কে লিখতে গিয়ে লিখেছেন, 1. মস্তিষ্কে সৃষ্টতা তরলের বিকাশ ঘটে। 2. হরমোনসের ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যায়। 3. হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমে যায়। 4. রক্তচাপজনিত অসুখের সম্ভাবনা কমে যায়। 5. শরীরের হাড় সবল হয়ে ওঠে। 6. রক্তপ্রবাহের গতি সচল থাকে। 7. বার্ধক্যজনিত কারণে হওয়া রোগের সম্ভাবনা অনেকটাই দূর হয়। 8. শরীরের অঙ্গগুলি সচল থাকে ও তা খুব ভালোভাবে কাজ করতে পারে। 9. মস্তিষ্ক খুব ভালোভাবে রক্ত পায় এবং মুখ ও মস্তিষ্কের মিলন খুব ভালোভাবে হয়ে ওঠে। 10. হার্ট খুব ভালোভাবে কাজ করার সুযোগ পায়। 11. ক্যান্সারের রোগীরা এর সাহায্যে বিভিন্ন দুষ্পরিণামের হাত থেকে রেহাই পেতে পারে। 12. এই ব্যায়ামের সাহায্যে আমাদের শরীর সুস্থ থাকে এবং সেই সাথে আমরা দীর্ঘায়ু লাভ করতে পারি। কিউগা করার পদ্ধতি। কিউগাকের ব্যায়াম করার আগে আমাদের এটা জানতে হবে, আমাদের সারা শরীর ঊর্জা পরিপূর্ণ। শরীরের মধ্যে যে ঊর্জা আছে কিভাবে তার সঠিক ব্যবহার করতে হবে, সবার আগে আমাদের সেটাই জানতে হবে। 1. তাওসেন অর্থাৎ শরীরের ফ্লো। সঠিক মুদ্রায় বসুন। মাটিতে বসাটাও খুবই জরুরি। 2. তাওসিও অর্থাৎ শ্বাসবায়ু নিয়ন্ত্রণ। ধীরে ধীরে শ্বাস নিন, তা যেন সংযত ও শান্ত হয়। 3. তাও হাসিন অর্থাৎ মনের নিয়ন্ত্রণ। এই স্টেপটা খুবই কঠিন, কারণ এই সময় আপনার মনকে বিচার শূন্য করতে হয়। 4. তাওচি অর্থাৎ ঊর্জা নিয়ন্ত্রণ। প্রথম 3টি ধাপের সঠিক সমন্বয়ের পর ঊর্জার সঠিক মাত্রায় নিয়ন্ত্রণ করতে হয়। 5. তাওসেন অর্থাৎ চেতনার পরিধান। তাই এসেন্স অফ তাইজি কিগা এতে ইয়াংজামিং মিং বলেছেন, চেতনার শক্তির সাথে সাথে ভিত্তি। এইভাবে সারা শরীর একত্রিত হয়ে একই অভিমুখে কাজ করে এবং একই লক্ষ্যের দিকে কাজ করতে থাকে। কিউগাকের 5টি সিদ্ধান্ত। কিউগাক এতে 5টি বিষয়ের ওপর কাজ করা হয়, যেমন পৃথিবী, জল, ধাতু এবং আগুন। এই ব্যায়ামের মাধ্যমে 5 ধরনের ঊর্জার মধ্যে ভারসাম্য রক্ষা পায়, যার ফলে শরীরের অঙ্গ ও মস্তিষ্কের কার্যের বিকাশ ঘটে। এই ব্যায়াম বিভিন্ন প্রক্রিয়ায় করা হয়। কিউগাক ইনস্টিটিউট ইন বার্সেলোনার মারিয়া ইসাবেলি গার্সিয়া মিয়ার-ডির পদ্ধতি দেখানো হবে। পৃথিবী। 1. আপনার 2টি পায়ের মধ্যে কাঁধের সমান ফাঁক রেখে সোজা হয়ে দাঁড়ান। 2. এরপর আপনি 2টি পায়ের ফাঁক সামান্য বৃদ্ধি করুন যাতে সোজা দাঁড়াতে পারেন। 3. নিজের কাঁধটা সামান্য ঝোঁকান এবং নিজের শরীর আলগা ছেড়ে দিন। আপনার হাত দুটো আলগা করে দিন। 4. শ্বাস নেওয়ার সময় আপনার হাত দুটি কাঁধ পর্যন্ত তুলুন। এই সময় হাতের তালু নিচের দিকে থাকবে। 5. আপনি যখন শ্বাসবায়ু ছাড়বেন তখন নিজের হাঁটু সামান্য সামনের দিকে যাবে এবং হাত দুটি পেটের সমান নিচে নিয়ে আসুন। সেই সময় হাতের তালু ভেতরের দিকে থাকবে। 6. কিছুক্ষণের জন্য এমন অবস্থাতেই থাকুন ও নিজের শ্বাসবায়ুর দিকে
সমস্ত ধ্যানকে কেন্দ্রীভূত করার চেষ্টা করুন। জল। 1, পৃথিবীর অবস্থা থেকে শুরু করা যাক। হাঁটুর ওপর ভর দিয়ে ঝুঁকুন এবং বুক সোজা করে নিচের দিকে বসুন। 2, আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে। 3, আপনি যখন পুনরায় শ্বাস নেবেন তখন পৃথিবীর দিকে ফিরে আসুন। 4, এইভাবে 3 বার করুন। কাট। 1, পৃথিবীর অবস্থান থেকে শুরু করুন। শ্বাস নিতে নিতে হাত ওপর দিকে করুন আর তারপর একদিকে নিয়ে গিয়ে গোলাকার করার চেষ্টা করুন। এমন করতে করতে হাত দুটো ঘাড় পর্যন্ত নিয়ে যান। হাত ও কনুই একই সরল রেখায় থাকবে। 2, এরপর শ্বাস ছাড়ার সময় ওই ক্রিয়ার উল্টোটা করুন। পুনরায় আগের স্থানে চলে আসুন। 3, শ্বাস নেওয়ার সময় হাত একে অপরের থেকে আলাদা রাখুন আর তার মধ্যে কাঁধ সমান ফাঁক রাখুন। ধাতু। 1, পৃথিবীর অবস্থান থেকে শুরু করুন এবং নিজের হাত দুটি বুক পর্যন্ত তুলুন। 2, আঙুলগুলি একে অপরের থেকে সামান্য আলাদা রেখে ওপরের দিকে ইশারা করুন। হাত দুটি একে অপরের থেকে 4 ইঞ্চি লম্বা রাখুন। 3, শ্বাস নেওয়ার সময় হাত একে অপরের থেকে আলাদা রাখুন আর তার মধ্যেই কাঁধ সমান ফাঁক রাখুন, কাঁধের সমান ফাঁক রাখুন। 4, শ্বাস ছাড়ার সময় দ্বিতীয় পয়েন্টে যা বলা হয়েছে পুনরায় তাই করুন। 5, এই গতিবিধির 3 বার করতে হবে। আপনি যখন নিজের হাত দুটি একে অপরের কাছে নিয়ে যান ও আবার দূরে করেন তখন তার মধ্যে যে ঊর্জার সৃষ্টি হয় তা অনুভব করার চেষ্টা করুন। আগুন। 1, পৃথিবীর কাছ থেকে শুরু করুন। শ্বাস নিন ও হাত দুটি একে অপরের সঙ্গে রাখুন। দুটি হাতের মধ্যে ফাঁক রেখে তা বুক সমান ওপরে নিয়ে যান। 2, নিজের হৃদয়ের ঊর্জা অনুভব করার জন্য হাত ঘোরান। 3, কোমর থেকে বাম দিকে বেঁকে যান এবং নিজের হাত দুটি মাটির সমান্তরালে রাখুন এবং ওপর নিচ করুন। 4, হাত দুটি একে অপরের দিকে রাখুন ও তা একে অপরের থেকে দূরে নিয়ে যান। ওপরের হাত কাঁধ পর্যন্ত নিয়ে যান এবং নিচের হাত হাঁটু পর্যন্ত নিয়ে যান। 5, এবার নিচের হাত দুটি ভূমির সমান্তরালে রাখুন। কোমর থেকে ডান দিকে মুড়ুন ও ওপর নিচ করুন। 6, শ্বাস ছাড়ার সময় নিজের হাত দুটির হৃদয়ের কাছে নিয়ে যান। 7, হাত দুটির মধ্যে পুনরায় দূরত্ব তৈরি করুন। ওপরের হাত কাঁধ পর্যন্ত আর নিচের হাত কোমর পর্যন্ত নিচে নামান। ব্যায়াম সম্পন্ন করা। 1, পৃথিবীর অবস্থান থেকে শুরু করুন। হাতের তালু দুটি নিচে রাখুন এবং শ্বাস নেওয়ার সময় নিজের হাত দুটি কাঁধ পর্যন্ত নিয়ে যান। 2, শ্বাস বায়ু ছাড়তে ছাড়তে নিজের হাত দুটি ছাড়ুন এবং পুনরায় আগের অবস্থায় ফিরে আসুন। চিত্রাংশু। হাতের বুড়ো আঙুল এবং হাতের তালুর মধ্যে চাপ সৃষ্টি করে যে ঊর্জার সৃষ্টি হয় তার সাহায্যে কাজ করার এই পদ্ধতি 19 শতাব্দীর শুরুতেই জাপানে গড়ে উঠেছিল। সাধারণত যারা বাতের ব্যথায় কষ্ট পান তাদের জন্য এর ব্যবহার করা হতো। শরীরের উপর চাপ সৃষ্টি করে শোষণ ক্রিয়ার মাধ্যমে নিজের শরীরের সমস্ত অঙ্গগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখছে। গেহুং বলেছেন, ব্যায়ামের যে কোনো প্রকারভেদ একই রকম করতে হবে এমন কোনো কথা নেই। এর পিছনের উদ্দেশ্য বুঝে
শরীরের গতিবিধি সঠিক রাখাটা অধিক গুরুত্বপূর্ণ। এর পিছনে শরীরকে সংকুচিত ও প্রসারিত করাই মুখ্য উদ্দেশ্য, যার সফল হওয়ার বাঞ্ছনীয়। তাও ইং বলতেন, যে কোনো একটা গতিবিধি বোঝায় না। শরীরকে সংকুচিত করা, ঘাড় ওঠানো, হাঁটা, শোয়া, দাঁড়ানো বা যে কোনো এক স্থানে দাঁড়িয়ে থাকা, এই সবই তাও ইন। ভালো করে শ্বাস নিন ও দীর্ঘদিন জীবিত থাকুন। মন ও শরীরকে বিকশিত করার জন্য বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত জ্ঞান সংগ্রহ করুন। যেজন শিশু এই পুস্তক ত্রয়োদশ শতাব্দী থেকে জনপ্রিয় লাভ করেছিল। ষষ্ঠ শতাব্দীতে সৈনিক চিকিৎসক এই প্রক্রিয়ার আবিষ্কার করেছিলেন। এতে ধ্বনি ও গতিবিধির মাধ্যমে 6টি বিভিন্ন প্রক্রিয়ার সাহায্যে হৃদয় শান্ত করার চেষ্টা করা হয়। 6টি আওয়াজগুলি হল সুকুজ। এই ধরনের উচ্চারিত ধ্বনি যকৃতের জন্য খুবই উপযোগী। হি হার। এই ধরনের উচ্চারিত ধ্বনি হৃদয়ের সাথে সম্পর্কিত। সি সার। এই ধরনের উচ্চারিত ধ্বনি ফুসফুসের সাথে সম্পর্কিত। চুই চুবি। যে ধ্বনি শুনতে এইরকম লাগে তা যকৃতের সাথে সম্পর্কিত। হু হু। যে ধ্বনি শুনতে এইরকম লাগে তা প্লীহার সাথে সম্পর্কিত। কসি সি। যে ধ্বনি শুনতে এইরকম লাগে তা সম্পূর্ণ শরীরের সাথে সম্পর্কিত। সানসেনীয় একটা কবিতার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি উপনীত করেছেন। বিভিন্ন ঋতুতে এই ধ্বনিগুলোর সাহায্যে কিভাবে একটা সুন্দর জীবন অতিবাহিত করা যায় তিনি সেটাই বোঝানোর চেষ্টা করেছেন তার কবিতায়। এই কবিতায় এটাও বলা আছে যে আপনি যখন কোনো ধ্বনি নির্গত করবেন তখন আপনার কোন অঙ্গে কথা ভাবা উচিত। বসন্তে স্ক্রুবালি নিজের চোখ দুটি জলে ভরল, তাতে করে রুট আফটার যকৃৎ ঠিক করে দিবে। গরমে হি লাভ ইন। তাহলে নিজের হৃদয় সুস্থ রাখতে পারবেন। বর্ষার সময় সি এর ব্যবহার করুন, তাহলে আপনার ফুসফুস সাহায্য পাবে। চুইয়ের সাহায্যে যকৃতের সঙ্গ দিন, তাতে করে শরীর মধ্যস্থ জলস্থল শান্ত হবে। কসির সাহায্যে গরমকে কাবু করুন। আর যে কোনো ক্ষেত্রে দীর্ঘশ্বাস নিতে ভুলবেন না, যা আপনার খাদ্য পরিপাকে সাহায্য করে। এত আস্তে শ্বাসবায়ু ত্যাগ করুন যাতে আপনার কান পর্যন্ত সেই আওয়াজ না পৌঁছায়। আর এই সমস্ত কিছু প্রাপ্ত করার জন্য সারা তন্ত্রের ব্যবহার করুন। এটা সুখী ও সুস্থ জীবনের মন্ত্র। এই অধ্যায়ে উপনীত সমস্ত সংস্কৃতিগুলি বোঝা হয়তো এতটা সহজ হবে না, কিন্তু আপনি যদি আপনি সমস্ত কিছুর মধ্য থেকে একটা সুতোর সন্ধান করেন, তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেক ক্ষেত্রেই শ্বাস ও গতির সমন্বয় সাধনের কথা বলা হয়েছে। যখন আমরা নিজের শরীর ও শ্বাসে মনের মধ্যে সংযোগ সাধন করি, তখন আমরা ভবিষ্যতের কথা বলি না, শুধু বর্তমান নিয়ে বেঁচে থাকি। সবথেকে বড় লাভ হলো আপনি শ্বাস নেওয়া ও ছাড়ার সময় সজাগ হয়ে যান।